বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ এই ছ্যাঁচেরা ছোট লোকটাকে নিয়ে কিছু বলতে গেলেই না মুখ থেকে খারাপ ভাষা বলে বেরিয়ে যাবে। এত থার্ড ক্লাস লোক এই পশ্চিমবঙ্গে আর জন্মগ্রহণ করেছে বলে আমার জানা নেই। তিনি ব্রাহ্মণ সমাজের কলঙ্ক, তাকে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া উচিত, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ধর্মতলাতে গরুর মাংস খেয়ে চলে আসছে, ওর বাড়ির সামনে তো শুয়োরের মাংস খাওয়ার উৎসব হয়েছিল, ওটা আবার বড় করে করতে হয় মনে হচ্ছে। এত ছ্যাঁচড়া লোক আমি জীবনে দেখিনি। হিন্দু ধর্মের কলঙ্ক হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুধুমাত্র ওই সিভিক ভলেন্টিয়ার এই কাণ্ডে দোষী মানবজ্ঞ সাংবাদিক হোক বা বিধায়ক হোক এখনো বিশ্বাস করে না যে সিভিক ভলেন্টিয়ার দোষী। এটা আমি জোর গলায় বলবো, শাসক দলের বিধায়ক হয়েও বলবো, সাংবাদিক হয়ে বলবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিধায়ক রত্নাথ দেবনাথ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশের নাম নিয়েছে। নির্মল ঘোষ পানিহাটির তৎকালীন বিধায়ক এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি জিজ্ঞাসাবাদ করা হোক। আসল মাথা কিন্তু এই পিসি ভাইপো, দুজনের সবচেয়ে বড় চোর, এরাই সবচেয়ে বেশি চুরি করেছে। এই দুটোকে আমি জেলে দেখতে চাই। আর ভাইপো যেদিন জেলে যাবে আমি মেমারি সবাইকে মিষ্টি খাওয়াবো। ইমিডিয়েটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত, আর পালিয়ে যাবে। এই বদমাইশ ফোপর দালাল ছেলেটাকে কিন্তু জেলে পড়তেই হবে, একে পালাবার সুযোগ দিলে হবে না। সুযোগ পেলেই পালাবে, এত দুর্নীতি করেছে, সব জায়গায় দুর্নীতি করেছে, একে জেলে পড়তেই হবে। মমতা অভিষেকের এই চোর দুর্নীতিবাজ সরকারটা, তোষণবাজের সরকারকে হটাতে ডিজিটাল মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। অধিকাংশ টিভি চ্যানেল এবং অধিকাংশ খবরের কাগজ, যাদেরকে আমরা মেন স্ট্রিম মিডিয়া এখন বলে থাকি, যদিও এখন মেন স্ট্রিম মিডিয়া হচ্ছে ডিজিটাল মিডিয়া আমি মনে করি। ফলে এই মেন স্ট্রিম মিডিয়া এখন যারা তথাকথিত বলি, তাদের কোনো ভূমিকায় তেমন ভাবে কোনো ভূমিকা ছিল না, দু একটা মিডিয়া ছাড়া। সবটা তো ডিজিটাল মিডিয়াই করেছে, ইউটিউব চ্যানেল করেছে, এতগুলো মানুষ প্রচার করেছে যে নবান্নের মিটিং এ তারা ঢুকতে পারছেন না এবং বিধানসভা কভারেজে তারা ঢুকতে পারছে না, কারণ তাদের কারোর অ্যাক্রেডিটেশন কার্ড নেই। এদেরকে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে, এগুলো দেখো সরকারি নিয়ম আছে। এই যে বর্ধমান সদর দক্ষিণের হেডকোয়ার্টার বর্ধমান উত্তরে কেন থাকবে? এটা মেমারিতে তুলে আনা হোক। মেমারি, জামালপুর, রায়না, একটা বিস্তীর্ণ এলাকার মন্তেশ্বর, একটা বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই বর্ধমান সদর থেকে বর্ধমান শহরে যাওয়া থেকে মুক্তি পাবে এবং তারা মেমারিতে নিজের কাজ করতে পারবে। নিজে বিধানসভায় বসে থেকে যে এই দুটো বিল পেশ দেখতে পাবো, এটা জীবনে কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই জন্যই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, মানুষ পদ্মবুলকে ভোট দিয়েছে, মানুষ নরেন্দ্র মোদীর বিজেপিকে ভোট দিয়েছে। নমস্কার, মানবতা ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে বিধানসভার প্রথম ভাষণ দিলেন আপনি মুখ্যমন্ত্রীর কাছে। আপনি যে বড় প্রস্তাব দিলেন সেটা হলো পূর্ব বর্ধমানের বর্ধমান সদর এবং দক্ষিণ মহকুমার সদর দপ্তর বর্ধমান শহর থেকে মেমারি পুরসভা এলাকায় স্থানান্তর করতে প্রস্তাব খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার। এটা হলে কি সুবিধে কি কি সুবিধে হবে মানবদা? আপনার কাছে সরকার থেকে কোনো কনফার্মেশন ইতিমধ্যে এসেছে কি? বিশাল সুবিধা হবে। অ্যাকচুয়ালি হচ্ছে বর্ধমান সদর সাউথ যেটা হেডকোয়ার্টার, সেটা সদর সাউথ এলাকার মধ্যেই নেই, সেটা আছে সদর নর্থে। তো একটা মহকুমা সদরের হেডকোয়ার্টার অন্য একটা জায়গায় কি করে হতে পারে? আর এই সদর সাউথ যে হেডকোয়ার্টার, একমাত্র এখানে যে এরিয়া আছে, একমাত্র মেমারি একটা পুরসভা আছে, এবং মেমারি, জামালপুর, রায়না, এই সবগুলো কিন্তু এদিকে বর্ধমানে ছুটতে হয়। তো আমরা নিজেদের কাজকর্ম ফেলে দিয়ে আর কতদিন বর্ধমানে ছুটবো? এমনিতে বর্ধমান ছোট বড় শহর, ওখানে যানজটের সমস্যা, এতগুলো সরকারি আধিকারিক বসেন, শহর ঘেঁটে যায়। তো এবার তো ডিসেন্ট্রালাইজ করার সময় এসে গেছে। আমাদের রাজ্য সরকার তো সেটাই চান যে ডিসেন্ট্রালাইজ করা হোক। ফলে এই যে বর্ধমান সদর দক্ষিণের হেডকোয়ার্টার বর্ধমান উত্তরে কেন থাকবে? এটা মেমারিতে তুলে আনা হোক। মেমারি, জামালপুর, রায়না, একটা বিস্তীর্ণ এলাকার মন্তেশ্বর, একটা বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই বর্ধমান সদর থেকে বর্ধমান শহরে যাওয়া থেকে মুক্তি পাবে এবং তারা মেমারিতে নিজের কাজ করতে পারবে। মেমারিতে পরিকাঠামো আছে, এত বড় শহর, একটা পুরসভা, 12টা পঞ্চায়েত, দুটো বিডিও অফিসের মধ্যে 12টা পঞ্চায়েত আছে, আলু এবং ধানের এলাকা, চাষের এলাকা। ফলে মেমারিতে তো সদর দক্ষিণের হেডকোয়ার্টার হওয়াই উচিত, আগে কেন হয়নি এটাই আশ্চর্য ব্যাপার। আমি যেহেতু এই বাজেটে একটা মহকুমা তৈরি হয়েছে, সেই অনুযায়ী আমি একটা প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব আমি বাজেটের আগেই দিয়েছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটাকে মেনে নিয়েছে যে এই বাস্তবে এই আমার এই প্রস্তাবের যুক্তি আছে। সেজন্য এই প্রস্তাব খতিয়ে দেখতে তারা জেলা শাসক সাহেবাকে নির্দেশ দিয়েছেন। অলরেডি নির্দেশ চলে এসেছে, রাজ্য সরকারের নির্দেশ চলে এসেছে এবং আমার কাছে যেটা খবর, জেলা শাসক থেকে ইমিডিয়েটলি যে সদর সাউথ দক্ষিণের হেডকোয়ার্টার আমি সরাতে চাইছি, সেখানকার যিনি এখন এসডিও সাহেব আছেন, সেই এসডিও কে ইতিমধ্যেই একেবারে নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে এটার প্রস্তাবটা খতিয়ে দেখতে। এবং যিনি সাব ডিভিশন অফিসার আছেন, এসডিও সাহেব যিনি আছেন, তিনি অলরেডি পজিটিভ রিপোর্ট যে হ্যাঁ সদর দক্ষিণের হেডকোয়ার্টার মেমারিতে সরিয়ে আনাটা খুব দরকার, এখানে অফিস বিল্ডিং আছে, এখানে আসাটা উচিত, অলরেডি পজিটিভ রিপোর্ট ডিএম ম্যাডামের কাছে জমা পড়ে গেছে। এবার ডিএম ম্যাডাম রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন। আরেকটা বড় জিনিস আপনি উত্থাপন করেছেন
সেটা হলো আমাদের মতো যারা ডিজিটাল মিডিয়া, সেই ডিজিটাল মিডিয়ার স্বীকৃতির জন্য আপনি বিধানসভায় সরব হয়েছেন। এর আগে তো আপনি একদম স্বরাষ্ট্রমন্ত্রীকেও প্রশ্ন করেছিলেন দেখা গিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রীতিমতো বিধানসভায় সরব হলেন আপনি ডিজিটাল মিডিয়ার স্বীকৃতির জন্য। তার জন্য আমাদের মিডিয়া হাউস থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমাদের মনে রাখার জন্য আগামী দিনে কি এই ডিজিটাল সংবাদ মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনার কি ধারণা? দেখো, ডিজিটাল সংবাদ মাধ্যম এমনিতেই এই রাজ্যে পরিবর্তনের জন্য একটা বড় ভূমিকা পালন করেছে। খুব সত্যি কথা বলতে কি, মমতা অভিষেকের এই চোর দুর্নীতিবাজ সরকারটা, তোষণবাজের সরকারকে হঠাতে ডিজিটাল মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। মিডিয়া সবাই সমান, কিন্তু তুমি যদি মেন স্ট্রিম মিডিয়া দেখো, অধিকাংশ টিভি চ্যানেল, অধিকাংশ খবরের কাগজ যখন যেমন শাসক দল থাকে তখন তেরম ভাবে রং পরিবর্তন করে। ফলে এবারের পরিবর্তনও কোনো অধিকাংশ বলছি, দু একটা ছাড়া, অধিকাংশ টিভি চ্যানেল এবং অধিকাংশ খবরের কাগজ, যাদেরকে আমরা মেন স্ট্রিম মিডিয়া এখন বলে থাকি, যদিও এখন মেন স্ট্রিম মিডিয়া হচ্ছে ডিজিটাল মিডিয়া আমি মনে করি। ফলে এই মেন স্ট্রিম মিডিয়া এখন যারা তথাকথিত বলি, তাদের কোনো ভূমিকায় তেমন ভাবে কোনো ভূমিকা ছিল না, দু একটা মিডিয়া ছাড়া। সবটা তো ডিজিটাল মিডিয়াই করেছে, ইউটিউব চ্যানেল করেছে, এতগুলো মানুষ প্রচার করেছে। ফলে তাদের এই পরিবর্তন একটা ভূমিকা ছিল। এবং সেখানে দুঃখের বিষয় কি হচ্ছে, যে নবান্নের মিটিং এ তারা ঢুকতে পারছেন না এবং বিধানসভা কভারেজে তারা ঢুকতে পারছে না, কারণ তাদের কারোর অ্যাক্রেডিটেশন কার্ড নেই। এদেরকে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। এগুলো দেখো সরকারি নিয়ম আছে, কেন্দ্র সরকারের নিয়ম আছে, যে অনুযায়ী রাজ্য সরকারকে চলতে বাধ্য করা হয়। রাজ্য সরকার চলতে বাধ্য হয়, মানে দিয়ে দেবো বললে ইচ্ছে থাকলে কিন্তু দেওয়া যাবে না। যেমন না যে রাজ্য সরকারের হাতে আছে আমি ডিজিটাল মিডিয়াকে কার্ড দিয়ে দিলাম, এমন নয়। আমি প্রস্তাব দিয়েছি, রাজ্য সরকার প্রস্তাবটা ভেবে দেখবে। যদি কেন্দ্রের সঙ্গে কথা বলতে হয় তাহলে কেন্দ্রের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে। আমি আশা করছি যে আমি যেহেতু লেগে থাকবো, তাই আশা করছি অদূর ভবিষ্যতে, আগামী কয়েক মাসের মধ্যে, আমি ডিজিটাল মিডিয়াকে বিভিন্ন রকম সুযোগ অনুযায়ী, যাদের ধরো 5 লাখ ফলোয়ার্স আছে তারা যদি একটা পায়, 10 লাখ ফলোয়ার মানে 1 মিলিয়ন হয়ে গেছে তারা যদি দুটো পায়, এরকম একটা আহ স্ল্যাব করা যেতেই পারে। তবে আমি এই আগামী কয়েক মাসের মধ্যে দেখতে চাই যে ডিজিটাল মিডিয়া বিধানসভার বাইরে দাঁড়িয়ে থাকছে না, তারা বিধানসভার ভেতরে ঢুকে কভার করছে। নবান্নের বাইরে দাঁড়িয়ে থাকছে না, তারা নবান্নের ভেতরে ঢুকে কভার করছে, এটা আমি দেখতে চাই। কলকাতা হাইকোর্ট একদম আরজিকর আন্দোলন, আপনি নিজে বারংবার সরব হয়েছেন যে কেস নিয়ে, একদম নিজের মতামত ব্যাখ্যা করেছেন। কলকাতা হাইকোর্ট সরাসরি বলছে যে সিবিআই এর ভূমিকা একদম গাছাড়া মনোভাব দেখাচ্ছে সিবিআই। এই পর্যবেক্ষণকে আপনি কিভাবে দেখছেন? কারণ চার্জশিট জমা দেওয়ার প্রায় 1 বছর 7 মাস পরেও কিন্তু তদন্তটা শেষ হয়নি। এটা কি স্বাভাবিক, নাকি তদন্তে বড় ধরনের ব্যর্থতার ইঙ্গিত? আদালত এমনও বলছে যে প্রয়োজন হলে মামলা সিবিআই এর হাত থেকে সরিয়ে দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই মামলাটি সিআইডির হাতে দেওয়ার দাবি উঠেছে। সিবিআই এর মতো এত বড় তদন্তকারী সংস্থাকে এইসব শুনতে হচ্ছে কেন মানব? দেখো, এখন তো ডবল ইঞ্জিনের সরকার, সিবিআই হোক করুক বা সিআইডি করুক, তাতে কোনো ফল হবে না। এমনিতে সত্যি কথা বলতে তুমি যদি দেখো, যে যে পরিবারটা এতে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, সেই বাবা মাও কিন্তু কোনো তদন্তেই সন্তুষ্ট নন। তারা কলকাতা পুলিশের তদন্ত আগে সন্তুষ্ট হননি, আগের সরকারের আমলে। সিবিআই তদন্ত তারা খুব একটা সন্তুষ্ট নন, বিধায়ক রত্না দেবনাথ নিজে বলেছেন। মায়ের কথা তো একটা গুরুত্ব দিতেই হবে। সত্যি কথা বলবো, একটা কথা যেটা আমরা বুঝতে চাই না, সিবিআই আমাদের রাজ্যে যে কাজটা করে না, তাদের অনেক কিছু ব্যারিকেড আছে। সিবিআই এর লোক সংখ্যা অত্যন্ত কম, অত্যন্ত কম। এই রাজ্যে সিবিআই এর হাতে এত মামলা আছে, সেই তুলনায় কোনো লোকই নেই। তৃণমূলের আমলে এত চুরি হয়েছে, এত সিবিআই দায়িত্ব পেয়েছে, সেই তুলনায় সিবিআই হাতে এখন কোনো লোক নেই। আর হাইকোর্ট যেটা বলেছে, সেটা তো হাইকোর্টকে সম্মান দিতেই হবে। আমরা আশা করব সিবিআই আরো বড় উদ্যোগ নেবে এবং আরজি করের আমরা তো বিচার চাই। আমি তো এটা ব্যক্তিগত মনে করি, আরজি করে আমরা বিচার পাইনি। আমি এখনো বিশ্বাস করিনি, তখনও বিশ্বাস করতাম না যখন আমি সাংবাদিক ছিলাম, তখনও আমি বিশ্বাস করিনি। এখন শাসক দলের বিধায়ক হয়ে এখন আমি বিশ্বাস করি না যে শুধুমাত্র ওই সিভিক ভলেন্টিয়ার এই কাণ্ডে দোষী। মানবজ্ঞ সাংবাদিক হোক বা বিধায়ক হোক, এখনো বিশ্বাস করে না যে সিভিক ভলেন্টিয়ার দোষী। এটা আমি জোর গলায় বলবো, শাসক দলের বিধায়ক হয়েও বলবো, সাংবাদিক হয়ে বলবো। আরজি কর কাণ্ডে কোনো রকমই আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত মত, যে শুধুমাত্র ওই সিভিক ভলেন্টিয়ার দোষী, আর কারো কোনো গুরুত্ব ছিল না, এটা আমি বিশ্বাসই করি না। আমি নিজে একটা পয়েন্ট ধরেছিলাম, যেটা আজ অব্দি কোনো বাংলার মিডিয়া ফলো করেনি, বা কলকাতা পুলিশ, তৎকালীন কলকাতা পুলিশ দেখেনি, বা সিবিআই দেখেনি, কেউ দেখেনি। যে পয়েন্টটা আমি তুলেছিলাম সবার আগে, সেটা হচ্ছে যে ওই ঘটনার পরের দিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ওই প্রায় 50-60 জন ডাক্তার কি করে ওখানে হাজির হয়ে গেলেন। সব তৃণমূলী ডাক্তার, তৃণমূল প্রভাবিত ডাক্তার। কেউ এসছে উত্তরবঙ্গ থেকে, কেউ মালদা থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ বর্ধমান থেকে, কেউ 24 পরগনা থেকে, হাওড়া, হুগলি, বর্ধমান থেকে। এরা সকাল 9টা থেকে 9:30টার মধ্যে অকুস্থলে কি করে পৌঁছালো? আমি এই খবরটা করার পর
তৎকালীন স্বাস্থ্য দপ্তর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর একটা রিপোর্ট বের করেছিল যে ওই দিন নাকি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ছিল, সেই জন্য তারা আরজি কর থেকে রেড রোড মিছিল করেছে। আজ অব্দি ওই কুচকাওয়াজের একটাও ছবি ভিডিও কোনো মানুষ দেখতে পায়নি। এবং এটার নিয়ম হচ্ছে এই যে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ডাক্তারদের যে টিম অংশগ্রহণ করে সেটা আজীবন এসএসকেএম থেকে গেছে। কেন? কারণ এসএসকেএম থেকে হচ্ছে রেড রোডটা কাছে, সেই জন্য এসএসকেএম থেকে টিম গেছে রেড রোডে। কোনোদিন আজ অব্দি আরজি কর থেকে যায়নি, সেই দিনও যায়নি, যেটা রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটা মিথ্যা নোটিশ জারি করেছিল। কারা মিথ্যা নোটিশ জারি করলো আমি প্রশ্ন করেছিলাম, কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে সিবিআই কে বলেছিলাম খতিয়ে দেখুন, কিন্তু খতিয়ে দেখেনি। কারা নোটিশ জারি করলো? কেন আরজি কর থেকে সকাল 5:30টায় ডাক্তারদের ডাকা হয়েছিল মিছিল করবে বলে রেড রোডে, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ করে বলে, কেন 5:30টার ওই মিছিলের একটাও ছবি ভিডিও নেই? যদি ছবি ভিডিও না থাকে তাহলে ওই দিন ডাক্তাররা 9টা থেকে 9:30টার মধ্যে কি করছিল ওখানে? মুখ্যমন্ত্রী কেন বললেন সারা রাত ফোন করে আমি পুলিশের সঙ্গে যোগাযোগ ছিল এবং আমি মৃতদেহ পুড়িয়ে দিয়েছি? কেন ওখানে পানিহাটির তৎকালীন বিধায়ককে দাঁড়িয়ে থেকে 3-4টে মৃতদেহ টপকে অত তাড়াতাড়ি সৎকার করাতে হলো কেন? সেই ভিডিও এখনো আছে। ফলে কলকাতা পুলিশ এবং সিবিআই এর আরো অনেকটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। হাইকোর্ট তো বলে দিয়েছে, হাইকোর্টের কথা মানতেই হবে। আমি এখনো আশা করি যে আমাদের সরকার, এটা যদি সিআইডির হাতেও আসে, আমাদের সরকার কিন্তু আসল খুনিকে খুঁজে বের করবে বা কেউ জড়িত ছিল কিনা বের করবে, এটা আমি এখনো বিশ্বাস করি। আমি এখনো বিশ্বাস করি ওই সিভিক ভলেন্টিয়ার ছাড়াও এই কেসে অনেকজন জড়িত। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিধায়ক রত্না দেবনাথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশের নাম নিয়েছে, তারও জামায় নাকি রক্তের দাগ লেগেছিল। এটা একজনের ঘটনা নয়। কোন রকমই একজন সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ পরিষ্কার বুঝতে পারবে যে একটা মদোমাতাল লোক রাত্রের বেলা এসে কখনো ওইভাবে একজন ওইরকম মেয়েকে একা রেপ করতে পারবে না, হতে পারে না। এখানে অনেকজন ছিল, এখানে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ ছিল যাকে মমতা বন্দ্যোপাধ্যায় গার্ড করতে ওই দিন নিজে যেচে মৃতদেহ পুড়িয়ে দিয়েছিলেন। পুলিশগুলোকে গ্রেপ্তার করা হোক, ডাক্তারগুলোকে গ্রেপ্তার করা হোক, স্বাস্থ্য ভবনে যারা নোটিশ জারি করলো কুচকাওয়াজের ভুয়ো নোটিশ, তাদেরকে গ্রেপ্তার করা হোক। এদিকে গ্রেপ্তার করলেই না বাপ বাপ করে আসল খুনির নাম বেরিয়ে আসবে। বলছেন যে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য একদম। নির্মল ঘোষ পানিহাটির তৎকালীন বিধায়ক এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি জিজ্ঞাসাবাদ করা হোক। সিবিআই উচিত মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা, তবে এই কেসের জ্বর অব্দি পৌঁছানো যাবে। তাদেরকেও জিজ্ঞেস করতে হবে যে ওই 50-60 জন ডাক্তার ওখানে পৌঁছে গেল, তাদেরকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আজ থেকে কয়েক বছর আগেও বলেছি, এখনো বলেছি, আমি আমার জায়গা থেকে নড়িনি, বিধায়ক হওয়ার পরেও নড়বো না, যে ওই ডাক্তারগুলো যেগুলো এই 40-50 জন ডাক্তার তার পরের দিন সকাল 9:30টায় পৌঁছে গেল, তাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হোক। স্বাস্থ্য দপ্তরের লোকগুলো যারা নোটিশ জারি করলো কুচকাওয়াজের ভুয়ো নোটিশ, তাদেরকে গ্রেপ্তার করা হোক। পুলিশগুলো যাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল ফোনে, এই পুলিশগুলোকে গ্রেপ্তার করা হোক। টালা থেকে শুরু করে এই মেন লোক, এগুলোকে গ্রেপ্তার করা হোক। তৃণমূলে তো প্রতিদিনই ভাঙনের ডাক শোনা যাচ্ছে, সেই ভাঙনের মধ্যে কিন্তু 21শে জুলাইয়ের ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি শক্তি প্রদর্শন নাকি সংগঠন বাঁচানোর শেষ লড়াই? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 5 জন কর্মী থাকলেও আমি সভা করব। এই মন্তব্য কি আত্মবিশ্বাসের প্রকাশ নাকি কর্মী সংখ্যা নিয়ে তার উদ্বেগের ইঙ্গিত? তৃণমূলের সাধারণ কর্মীদের মধ্যে কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ম্যাজিক, সে ম্যাজিক কাজ করে নাকি সেই আবেগও ভাটা পড়েছে? 21শে জুলাই যদি প্রত্যাশিত ভিড় না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বার্তা ঠিক কতটা দুর্বল? দেখো, চুরি দুর্নীতির পারমিশন দিলে না এরকম ম্যাজিক যে কেউ করতে পারবে। আমাদের সরকার এখনো যদি খুললাম খুল্লা চুরি দুর্নীতির পারমিশন দিয়ে দেয় না, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডবল লোক হয়ে যাবে। নিজের কর্মীদের চুরি দুর্নীতির পারমিশন দিয়ে তাদেরকে 21শে জুলাই রাস্তায় নামানো খুব একটা ম্যাজিকের কোনো ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা হচ্ছে চোর দুর্নীতিবাজদের দল। আমি 7 বছর ধরে বলে এসেছি, 19 সাল থেকে বলছি যে এই দলটা যবে হারবে তবে দলটা শেষ হয়ে যাবে। আর ঠিক তাই হলো, দল শেষ। দল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বের করে দিয়েছে। দেখা যাক 21শে জুলাই কত লোক হয়। পারমিশন পেয়েছে তবু তো ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই ধর্মতলায় কাউকে মিটিং মিছিল করার পারমিশন দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় শেখা উচিত আমাদের শুভেন্দু অধিকারী সরকারের কাছ থেকে যে কিভাবে চালানো উচিত রাজ্যটাকে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তার পরিবার এবং এই যে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন তার পরিবার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে, আপনারা টার্গেট করছেন। আপনি কি এটাকে রাজনৈতিক প্রতিহিংসা মনে করেন নাকি তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কি এই কথা মানায়? পিসি ভাইপো এত চুরি দুর্নীতি করেছে না, তাদের এখন জেলে যাওয়া উচিত ছিল।
একদম সবে তো মাত্র শুধুমাত্র ভাইপোকে জিজ্ঞাসাবাদ করেছে। পিসি ভাইপোর তিহাড় জেলে থাকা উচিত, যে দুর্নীতিটা করেছে। পুরো দুর্নীতির দায় হচ্ছে পিসি ভাইপোর। আর রাজনৈতিক প্রতিহিংসা বলেছে, স্বাভাবিক ব্যাপার, তারা তো ওটাই চিনেছে। তারা 21-এ কি করেছিল, পঞ্চায়েতে কি করেছিল, 24-এ কি করেছিল, 21-এ কটা লোক মারা গেছিল, এত লোক মারা গেছিল 21-এ। কলকাতাতে বেলেঘাটাতে অভিজিৎকে ফেসবুকে লাইভ করার পর তাকে খুন হতে হয়েছিল, এই তৃণমূলের নেতারা খুন করেছিল, সঙ্গে পুলিশ জড়িত ছিল, তৎকালীন পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রতিহিংসা মানায় না, কারণ এই পশ্চিমবঙ্গে যদি সবচেয়ে বড় প্রতিহিংসা পরায়ণ কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন প্রতিহিংসা পরায়ণ মানুষ, মানুষ বললে ভুল হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক নেতা নেত্রী এই বাংলায় আর কোনো জন্ম হয়নি, পরবর্তীকালে আর জন্ম নেবে না। পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সবচেয়ে বড় প্রতিহিংসা পরায়ণ লোক এই রাজ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে নাকি রয়েছে 1 লক্ষ কোটি টাকা, আর অ্যামাউন্টটা আরেকবার বলবো 1 লক্ষ কোটি, এবং রাশিয়া, দুবাই, থাইল্যান্ডেও এই টাকা ছড়িয়ে রয়েছে। একটা গোটা দ্বীপও নাকি কিনে নিয়েছেন তিনি, এবং চেষ্টা করছেন বিদেশে পালানোর, একবার যেতে পারলে টাকা দিয়ে সেই দেশের নাগরিকত্ব কিনে ফেলবেন। এবং ইতিমধ্যে আমি এর আগে আপনার একটা সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি তার বাড়ির শেষ লোকেশন ছিল পটুয়াপাড়া, সেখান থেকে সুমিত রায়ও কিন্তু এই মুহূর্তে ওয়ারেন্ট জারি হয়েছে তার বিরুদ্ধে। অনেকে বলছেন সুমিত রায়ও নাকি নেপাল হয়ে বিদেশে পালিয়ে গেছেন। এই তথ্য দিচ্ছেন খোদ শ্রম এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কি ইমিডিয়েটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত, নাহলে পালিয়ে যাবে, পুরো পালাবে। ইতিমধ্যে পুলিশকে অনুরোধ করবো, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা, শিওর পালাবে ও। ওর আগের লোকগুলোও পালিয়েছে, এই যে এই আত্মসহায়ক ছিল এও পালিয়েছে, ও পালাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালাবে, ইমিডিয়েটলি ভাইপোকে গ্রেপ্তার করে জেলে পড়তে হবে, নাহলে পালাবে, আর সন্ধান পাওয়া যাবে না। ভারত সরকারকে প্রচুর চেষ্টা করতে হবে ওকে ফিরিয়ে আনার জন্য। তো যেই ডিজে মন্তব্য করেছিলেন তার জন্য তার ভয়েস স্যাম্পেলের টেস্ট করার কথা বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে, সেটাও তিনি অস্বীকার করেছেন। তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, যেখানে রীতিমতো বিধাননগর আদালত তাকে বলেছে যে ম্যাজিস্ট্রেটের সামনে তার ভয়েস স্যাম্পেল মানে গলার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে, সেখানে তিনি বলছেন দিতে নারাজ, একদম হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। কি কোথাও গিয়ে তারপর চোখের ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়ার কথা বলছেন। ভয় পাচ্ছেন কেন? পালিয়ে যেতে কি পারবেন কোথাও? পালাবে, সুযোগ পেলেই পালাবে, এত দুর্নীতি করে সুযোগ পেলেই পালাবে, ওকে আগে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলেই পালাবে। আর সবচেয়ে বড় কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের সুবিধা করে দিয়েছে। ও যেখানে যেখানে ডিজে বাজাবার কথা বলেছে সেখানে সেখানে তার ভোট কমেছে। মেমারিতে সত্যি কথা বলতে কি, আমি তো প্রচার করেছিলাম, খুব কম দিন সময় পেয়েছিলাম, হাতে মাত্র 14 দিন ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে প্রচার করতে এসে আমাকে গালাগাল দিয়ে যাওয়ার পর আমার প্রচারে জোর লাগলো। তখন লোকে বুঝতে পারলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গালাগাল দিচ্ছে কোনো প্রার্থীকে, তাহলে সেই প্রার্থীর কোনো একটা ক্রেডিট আছে, ফলে আমার ভোটও বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আমাকে আমার বিরুদ্ধে বদমাইশি করেছে, আমাকে কাঠি করার চেষ্টা করেছে, ততবার আমার নাম ভালো হয়েছে, আমার উপকার হয়েছে, এবং আমি অনেক উঁচুতে উঠেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের হাতে থাকা কলকাতা পুলিশকে ধন্যবাদ দিতেই হবে, যাদের জন্য মানবগু আজকের বিধায়ক। মানবগু সেই জোশটা আসতোই না, বা রাজনীতি তো নামতামই না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বদমাইশিগুলো না করলে। এই বদমাইশ ফোপর দালাল ছেলেটাকে কিন্তু জেলে পড়তেই হবে, একে পালাবার সুযোগ দিলে হবে না, সুযোগ পেলেই পালাবে, এত দুর্নীতি করেছে, সব জায়গায় দুর্নীতি করেছে, একে জেলে পড়তেই হবে। আচ্ছা, আপনারা তো দেখিয়ে দিলেন রীতিমতো দেউচা পাচামির ব্যাপারটা সামনে নিয়ে এলেন। এরকম ঠিক কত টাকা, অ্যামাউন্টটা কত হতে পারে? কি 5 লক্ষ? হতেই পারে, আশ্চর্যের কিছু নেই। তুমি বীরভূমের স্যাম্পেল দেখলে তো, বীরভূমে যেখানে পাথর খাদানে সারা বছরে 60 কোটি টাকা সরকার রাজস্ব পেত, সেখানে মাসে 100 কোটি টাকা পাচ্ছে। এই টাকাটা কোথায় গেছে? ওই পিসি ভাইপোর পকেটেই গেছে, 75-25-এর ভাগ, যেটা দোলা সেন বলেছিল, সব ওই ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে ঢুকেছে। পিসি ভাইপো যে সবচেয়ে বড় চোর। যারা এখনো ভাবছে তৃণমূলের নেতারা চুরি করেছে, তাদের প্রত্যেককে বলবো তৃণমূলের নেতারা তো চুরি করেছেই, আসল মাথা কিন্তু এই পিসি ভাইপো, দুজনের সবচেয়ে বড় চোর, এরাই সবচেয়ে বেশি চুরি করেছে। এই দুটোকে আমি জেলে দেখতে চাই, আর ভাইপো যেদিন জেলে যাবে আমি মেমারি সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি বলবো মানবদা, আপনি তো রাজনৈতিক সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং করেছেন প্রথম থেকেই, দীর্ঘদিনের পলিটিক্যাল ক্যারিয়ার। আমি একটা প্রশ্ন করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নারীর খবর জানা অত্যন্ত ঘনিষ্ঠ উকিলের সঙ্গে এবারে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় বসু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল। এর পেছনে কোনো অঙ্ক থাকতে পারে? সুমিত রায় বা কেই বা কেন এখনো খুঁজে পাওয়া যায়? সবাই পাল্টি খাচ্ছে, তো তৃণমূলী আইনজীবীরা কেন পাল্টি খাবে না? তৃণমূলী আইনজীবীরা তো পিসি ভাইপোর ব্যাপারে সবাই জানে, সবকিছু জানে। ঋতব্রত এখন বিরোধী নেতা, খোঁজ খবর নিতেই পারেন। ভাইপোকে অ্যারেস্ট করার জন্য যে যা করছে আমি তাকে সাপোর্ট করছি, খুব পরিষ্কার কথা, কারণ এই লোকটা জেলে যাওয়া উচিত। এ এতগুলো লোককে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে, সাংবাদিক মানব গুহকেও জেলে পাঠিয়েছিল, একে আমি জেলে দেখতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোর জন্য যারা কাজ করছে আমার সাপোর্ট আছে তার জন্য। একদমই।
মানতা এই যে তারাতলায় গোডাউন ভেঙে পড়লো, এই ঘটনায় তো রীতিমতো কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সময় বেঁধে দিচ্ছেন কুণাল ঘোষ, এবং তৃণমূলের মমতাপন্থী বিধায়কের বক্তব্য যে বিকেল 5টার মধ্যে ফিরহাদ হাকিম গ্রেফতার হলে বোঝা যাবে মুখ্যমন্ত্রী সঠিক বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন আজ বিকেল 5টায় পরীক্ষা, যদি আজ বিকেলে রীতিমতো তৃণমূলের ডাকে ফিরহাদ হাকিম কিছু তৃণমূল কাউন্সিলরকে নিয়ে যান, তাহলে প্রমাণ হবে মুখ্যমন্ত্রী তারাতলার নথিতে মেয়রের সেই সই বিধানসভায় দেখেছিলেন শুধু চাপ তৈরির জন্য। যদি ফিরহাদ গ্রেফতার হন তাহলে প্রমাণ হবে মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন ন্যায় বিচারের স্বার্থে। কোনটা ঠিক আজ বিকেলেই বোঝা যাবে। সঞ্জয় রাউত কি মানে মহারাষ্ট্রের কুণাল ঘোষ নাকি কি বলছেন? দেখো, ফিরহাদ হাকিমের গ্রেপ্তার হওয়াই উচিত। যত রকমের ইললিগাল কনস্ট্রাকশন সব ফিরহাদ হাকিমের আমলই হয়েছে। এবং আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একটা খবর করেছিলাম, যেটা বাংলার মিডিয়ার একমাত্র আমি করেছিলাম তথ্য প্রমাণ দিয়ে। দুটো দুর্নীতিতে ফিরহাদ হাকিমের নাম জড়িত আছে। তখন খবর করেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা ছিল না ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সেই ফাইল ভাবছি আমি আবার খুলবো। ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনে কি কি দুর্নীতি করেছিল সেই ফাইল আমার কাছে আছে, এবং এই দুটো ফাইল নিয়ে আমি খবর করেছিলাম। এই দুটো ফাইল আমি কলকাতা পুলিশের কাছে জমা দিয়ে দেবো, যাতে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কলকাতা পুরসভায় এই চাকরির দুর্নীতির ফাইল আবার খোলা যায়। ফিরহাদ হাকিম জেলে যাবে। বিস্ফোরক মন্তব্যই করছি। দুটো নিয়োগে, যে দুটো নিয়োগের প্রমাণপত্র আমার হাতে আছে, যেখানে ইললিগালি কাজ হয়েছে এবং যার জন্য ফিরহাদ হাকিম জড়িত, এই দুটো ফাইল আমি খবর করেছিলাম। যার জন্য আমার কাছে খবর ছিল ফিরহাদ হাকিম মামলা করতে গেছিলেন। আলটিমেটলি আইনজীবীরা আর এটাকে নাড়াঘাটা করতে চাননি বলে মামলাটা আমার বিরুদ্ধে হয়নি। ফিরহাদ হাকিমের এই দুটো ফাইল, কলকাতা কর্পোরেশনে নিয়োগের দুর্নীতির ফাইল, আগামী কয়েকদিনের মধ্যে আমি কলকাতা পুলিশের সিপির কাছে নিজে তুলে দিতে যাব। মানবদা, অপরাধ করলে শুধু শাস্তি নয়, গুন্ডা হিসেবে চিহ্নিত হলো, সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার। অন্যদিকে সবার জন্য আইন এক, এবার মানে ইউনিয়ন সিভিল কোড বিল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি নিজে বিধানসভায় বসে থেকে যে এই দুটো বিল পেশ দেখতে পাবো, এটা জীবনে কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই জন্যই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, মানুষ পদ্মবুলকে ভোট দিয়েছে, মানুষ নরেন্দ্র মোদীর বিজেপিকে ভোট দিয়েছে। এই দুটো বিল অত্যন্ত দরকার। একটা তো শুভেন্দু অধিকারীর চমক বলতে পারেন, যে সম্পত্তি ক্রোক করে তৃণমূল নেতাদের সম্পত্তি ক্রোক করে যাবতীয় দুর্নীতির হিসেব নেওয়া হবে, এটা তো চমক। এটা তো করাই উচিত। এই দুর্নীতিবাজগুলোকে না হলে শাস্তি করা যাবে না। এক একজন 500 কোটি 600 কোটি টাকার সম্পত্তি করে নিয়েছে। এদের সম্পত্তি ক্রোক করে জনগণের হাতে এদের সম্পত্তির টাকা উৎসর্গ করে দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আর অন্য যেটা আছে ইউসিসি, ইউনিভার্সাল সিভিল কোড, এটা তো আমাদের আশা ছিল, এটা আমাদের দাবি ছিল, এটার জন্যই তো আমাদের রাজনীতিতে নামা, এটার জন্যই তো মানুষের কাছে যাওয়া, এটার জন্যই মানুষকে জাগানোর চেষ্টা করা, যে এই রাজ্যে কেন এক আইন হবে না, কেন হিন্দুদের জন্য এক আইন, মুসলিমদের জন্য এক আইন, খ্রিস্টানদের জন্য এক আইন কেন হবে। একটা ধর্মে একটা লোক একটা বিয়ে করবে, আর একটা ধর্মে 4টে বিয়ে করবে, 8টা বিয়ে করবে, কেন হবে? কেন সেখানে দত্তক বা এই যে ডিভোর্সের ক্ষেত্রে কোনো কিছু থাকবে না, কেন হবে? উত্তরাধিকার সূত্রে কেন থাকবে না? একটা রাজ্যে একটা দেশে একটাই আইন হওয়া উচিত, সমস্ত ধর্ম জাত সবকিছু মিলিয়ে। তো পশ্চিমবঙ্গে এবার ইউসিসি হবে, সমস্ত মানুষের জন্য, পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা আছেন তাদের জন্য একটাই ল হবে। আমাদের রাজ্য সরকার আনছে, আমি তো হাত তুলে সাপোর্ট করার জন্য অপেক্ষা করে বসে আছি। একটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবারে বলেছেন যে কলকাতাকে 16ই আগস্টের পরে রক্ষা করা গোপাল মুখার্জি আদতে ছিলেন একজন দাঙ্গাবাজ, গুন্ডা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হয়ে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার হাত থেকে নিজেরই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী বিপ্লবী বীণা দাসকে বাধা দিয়ে তাকে পরবর্তীকালে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেওয়া হাসান সোহরাওয়ার্দী ছিলেন ঐতিহাসিক চরিত্র। কি বলবেন? দেখো, বিকাশ রঞ্জনকে নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ এই ছ্যাঁচেরা ছোট লোকটাকে নিয়ে কিছু বলতে গেলেই না মুখ থেকে খারাপ ভাষা বলে বেরিয়ে যাবে। তো আমি যেহেতু একটা রাজ্যের বিধায়ক, মেমারি বিধানসভার বিধায়ক, এবং তুমিও একটা মিডিয়াতে কাজ করো, মিডিয়াতে তার খারাপ ভাষা বলা যায় না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে 2-4টে খারাপ ভাষাতেই বলতে হয়, কিন্তু এখন অব্দি এই চ্যানেলে আমি শুধু ওই ছ্যাঁচেরা ছোট লোকের বেশি কিছু নামতে পারছি না, কারণ আমার একটা সম্মান আছে যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেই। এত থার্ড ক্লাস লোক এই পশ্চিমবঙ্গে আর জন্মগ্রহণ করেছে বলে আমার জানা নেই। তিনি ব্রাহ্মণ সমাজের কলঙ্ক, তাকে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া উচিত, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। গোপাল বাবুর বিরুদ্ধে এইরকম কথা বললে তাকে অ্যারেস্ট করে জেলে পড়া দরকার, আর না হলে আমাদের লোকেদের ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ডিম থেরাপি মনে হয় বিকাশ বাবুকে করা উচিত। এরকম ছোট লোক আমি জীবনে দেখিনি। কি করে আইনজীবী হলো বলতো? মানে এত তোষণবাজ লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়েও বড় তোষণবাজ লোক। ধর্মতলাতে
গরুর মাংস খেয়ে চলে আসছে, ওর বাড়ির সামনে তো শুয়োরের মাংস খাওয়ার উৎসব হয়েছিল, ওটা আবার বড় করে করতে হয় মনে হচ্ছে। এত ছ্যাঁচড়া লোক আমি জীবনে দেখিনি। হিন্দু ধর্মের কলঙ্ক হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ব্রাহ্মণ সমাজের কলঙ্ক হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ এরপরে যদি কিছু বলতে হয় মুখ দিয়ে খারাপ ভাষা বেরিয়ে যাবে।